দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। এই সময় আইএফআইসি ব্যাংক এই সময় সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। শুরুতে চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকের দিনে যে গুরুত্বপূর্ণ সংবাদ তার মুখটা জানাতে চাই। সংবাদের মধ্যে গুরুত্বপূর্ণ আজকে নির্বাচন কমিশনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে না ভোটের বিধান ফিরে আসলো। পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল হলো। ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত। বেশ কিছু পরিবর্তন এসেছে এই সহ। আরও একটি সংবাদ, ঢাকায় হাসপাতালের পার্কিংয়ের গাড়ি থেকে চালক সহ দুজনের লাশ উদ্ধার। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু গ্রুপের সংঘর্ষে যুবক হত্যা। দেশ যাতে গণতন্ত্রে ফিরতে না পারে সেজন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, নওগাঁয় বিএনপি সম্মেলনে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও ব্র্যাকের একটি জরিপ রয়েছে, সেই জরিপ নিয়েও আমরা আলোচনা করব। কেন জরিপে বলা হয়েছে যে এখনও বেশিরভাগ মানুষ আগামী নির্বাচনে কোথায় ভোট দেবে সেই সিদ্ধান্ত নেয়নি, কেন নেয়নি, এমন নানা খবর আছে আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই সংবাদগুলোর উপরেই পর্যালোচনা বা আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। আমার ডানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি এবং উপদেষ্টা আমরা বিএনপি পরিবার। বাঁয়ে রয়েছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক দল জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক এনসিপি। আমরা আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু চলে যাচ্ছি প্রথমেই, যদি একটু আলোচনাটা শুরু করি যে যেই শেষ সংবাদটি আমি পড়েছিলাম সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আলোচনাটি দাঁড়াবে এমন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার বেড়েছে। অর্থাৎ মানুষ সিদ্ধান্তহীন কাকে ভোট দিবেন সেটি যদি বলি তাহলে 48.50% মানুষ বলেছেন কাকে ভোট দেবেন আগামী নির্বাচনে সে বিষয়ে তারা জানেন না। আমি যদি অ্যাডভোকেট আলী নাসের খান, আপনারা নতুনভাবে এসেছেন, নতুন উদ্দীপনা নিয়েছেন, বন্দোবস্তের কথা বলছেন। এই জরিপটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পালস সার্ভে 3-এর একটি ফলাফল। 8 মাস আগে তারা আরও একটি জরিপ করেছিল, সেই জরিপের সাথে এই জরিপের অনেক পার্থক্য। এই জরিপে বলা হয়েছে 12% বিএনপি, 10.40% জামাত ইসলাম এবং 2.80% মানুষ এনসিপির কথা বলেছেন। কিন্তু 48% বেশি মানুষ বলেছেন সিদ্ধান্ত নিতে পারেননি। আপনার কাছে কেন মনে হয় যে তারা সিদ্ধান্ত নিতে পারেনি? রাজনৈতিক দলগুলোর প্রতি কি অনাস্থা বা আস্থাহীনতায় ভুগছে, বা আপনারাই কি নতুন বস্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারলেন? হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির মাধ্যমে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, যে জরিপটি হয়েছে এটি আমি পত্রিকা পড়ে জানতে পেরেছি 5000 জনের মধ্যে এটি পরিচালনা করা হয়েছে। এটি সত্য কথা। গণ অভ্যুত্থানের পরে প্রায় 4 কোটি তরুণ, যদি হালনাগাদ ভোটারের সংখ্যা হয় সেটি 12 কোটি ছাড়াতে পারে। তো এখন যে জরিপটি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষেত্রে 12+, জামাতের ক্ষেত্রে 10.40 বা এনসিপি বা তরুণ নতুনদের যে রাজনৈতিক দল বা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে রাজনৈতিক দল সেখানে 2.8 এবং পতিতা আওয়ামী লীগ 7%, এটা 7%-এর বেশি। জি, পতিতা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা যেই অংশটি সেটি দেখা যাচ্ছে। এবং 50% মানুষ, প্রায় 48.50, তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তার মানে সুইং ভোট, ফ্লোটিং ভোট বলতে পারি, যারা সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলের কাজের উপর ভিত্তি করে। এজন্যই কিন্তু গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 2024-এ। বাংলাদেশের মানুষ গত 54 বছর একটা কালেকটিভ ফেলিওর দেখেছে এবং ট্রেডিশনাল যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক বয়ান, আমাদের শাসনতান্ত্রিক যে ব্যবস্থা এবং রাজনৈতিক দলে গণতন্ত্রহীনতা, গণতন্ত্রের চর্চা না থাকা, ব্যক্তিকেন্দ্রিক শাসন এবং এই যে একটা লুম্পেন শ্রেণীর সৃষ্টি হওয়া, যে একটা ক্লায়েন্ট প্যাট্রন শ্রেণীর জন্ম হওয়া, এর বাইরে এসে মানুষ একটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া দেখতে চায়। এই গণতন্ত্রের জন্যই কিন্তু মানুষ লড়াই করেছে। একটা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এবং সেকেন্ড রিপাবলিকে একটা সূচনা হয়েছে। তো এটি আমাদের একটা দায়িত্বশীলতার জন্ম দেয়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর উপর।
যে আমরা এই যে 48.50 বা কদিন পরে জরিপ করলে এটা আরো বাড়তে পারে, 50 বা 60% হতে 8 পারে। মাসের আগে যে জরিপ ছিল তার থেকে কিন্তু এখন তাহলে পরিবর্তন আমরা হয়েছে। যেটি মনে করছি, আপনি এই গণ অভ্যুত্থানকে কিভাবে দেখেন, ঐতিহাসিক লড়াইকে কিভাবে দেখেন, আপনি মানুষের অধিকারকে কিভাবে দেখেন এবং সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধানকে কিভাবে দেখেন। মানুষ তার মৌলিক অধিকারের নিশ্চয়তা চায়, মানুষ এই দেশের একটি স্বচ্ছ শাসনতন্ত্র চায়, বিচার চায় এবং যাতে করে তার জীবন মানের উন্নতি হয় এটি নিশ্চিত করতে চায়। কিন্তু রাজনৈতিক দলের ব্যর্থতা কিন্তু হিস্ট্রি লম্বা। তো এই জন্যই কিন্তু আমরা আমাদের এই তরুণদের পক্ষ থেকে বলেছি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই বাংলাদেশকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা সেই বার্তাটা কি এখন পর্যন্ত পৌঁছে দিতে পারেননি, কিন্তু আপনাদের যে অবস্থান সেটিও খুব বেশি সন্তোষজনক নয়। তরুণ দল হিসেবে যেই আপনি দেখেন জরিপটি পরিচালিত হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তরুণদের রাজনৈতিক দলের সমর্থন বাড়ছে। তো আমি এটিই বলবো যে এই যে 48.50% ভোটার, তাদেরকে তুষ্ট করবার জন্য আমাদের সুনির্দিষ্ট রাজনৈতিক পলিসি থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। আমরা যদি সেই কর্মসূচিগুলো জনগণের সামনে সুস্পষ্ট করতে পারি, আমরা মনে করছি আগামী নির্বাচনের প্রভাব পড়বে। কারণ গত 3টে যে নির্বাচন হয়েছে, দামি ইলেকশন, রাতের ইলেকশন এবং প্রহসনের ইলেকশন, সেখানে আমাদের কিন্তু মানে সুস্পষ্ট কোনো ডাটা নেই, ছিল না। তো এই যে আমরা আমাদের বিএনপির সিনিয়র ফ্রেন্ড আছেন এখানে, যে বলা হচ্ছে বিএনপি 200-র বেশি সিট পেতে পারেন, জামাত ক্ষমতায় চলে আসতে পারেন, এমনকি বলা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি বা নতুন দল অনেক ভালো করতে পারেন। এটি কিন্তু বলা বড় মুশকিল, সামনে আরো অনেক জরিপ আসবে, মানুষের প্যাটার্ন আসবে। আমি শেষ করছি এটি বলে, এই যে তরুণদের কিন্তু প্রার্থী নির্বাচন করার এই ট্রেন্ডে পরিবর্তন এসেছে, সেটি আমাদের বুঝতে হবে। জি, আমি একটু জনাব স্বপন আপনার কাছে একটু যেতে চাই। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনি কি এই বিষয়ে মানে আপনার কাছে কি মনে হয়, নতুন বন্দোবস্তের কথা বললেন, কিন্তু সেই বন্দোবস্তের বার্তাও কি তারা জনগণের কাছে মানে ওইভাবে কি পৌঁছাতে পারেনি, যার কারণে দেখা যাচ্ছে এনসিপিও 2.80% ভোটের জরিপে এসেছে। যদিও এই জরিপ নিয়ে না, তিনি বলেছেন 5,000 মানুষের মধ্যে, তারপরেও যদি ধরি মানে যে হারটি এসেছে সেটা কি সন্তোষজনক মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুজনকে আমার শুভেচ্ছা, আমার দলের পক্ষ থেকে অভিনন্দন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় গত 50 বছরের ভেতরে আজকের যে জরিপটি, যদিও জরিপটির আমাদের দেশে হয়েছে আন্তর্জাতিক মান পদ্ধতি নিশ্চয়ই তারা বজায় রেখেছেন, এটি একটি বার্তা দেয় আমাদের রাজনীতি এবং এই সমাজের চিত্রকে প্রতিনিধিত্ব করছে আমি মনে করি। আমরা তো জানি যে এটি একদিকে আশার বিষয় আছে, আবার হতাশার বিষয় আছে। যে আমরা যারা রাজনীতি করছি, জনগণের প্রতিনিধিত্ব করছি বলে দাবি করি এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করছি বলে আমরা কথা বলি, তাদের জন্য এক ধরনের হতাশার বিষয় আছে। আবার জনগণের ভিতরে যে চেতনাটা তৈরি হয়েছে, যেটি এটা বিশাল আশার বিষয়। মানে আমরা রাজনীতির নামে যাহা ইচ্ছা তাহা করবার যে প্রয়াস আমরা নিয়েছি অতীতে, আমরা 73 নির্বাচন থেকে শুরু করি এ পর্যন্ত, শুধু নির্বাচনী ব্যবস্থাকে যেভাবে আমরা ধ্বংস করেছি, আমরা মানুষের অধিকার যেভাবে হরণ করেছি, আমরা দেখেন গুমের মতো একটা রাজনৈতিক মানে হত্যাকাণ্ডের সংস্কৃতি বাংলাদেশে প্রথম এই রাষ্ট্রীয় মদত আমদানি হলো, যেটা আগে কখনো ছিল না। সামনাসামনি খুনাখুনি হয়ে গেছে, গুলি করা হয়ে গেছে, কিন্তু মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদের হদিস না পাওয়ার মতো ঘটনা করেছি। এই যে রাজনীতির নামে এই বাংলাদেশের মানুষকে যেভাবে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যা ভীষণ একটি হতাশা তৈরি করেছিল রাজনীতি এবং রাজনীতির ব্যবস্থাপনার উপরে, এখনও সেই ব্যবস্থাপনাকে আমরা এক ধরনের টিকিয়ে রেখেছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নবচেতনা, নতুন বন্দোবস্তের কথা দাবি করছি, যে বয়ানটা তৈরি করবার চেষ্টা করছি সকলে মিলে সব জায়গার থেকে, কিন্তু আমরা একই সাথে এই বন্দোবস্তকে আমার পাশে রেখে আমার কাঁধে রেখে যে হাঁটবার কথা, সে হাঁটবার জায়গাটা কিন্তু যথার্থভাবে আমরা হাঁটি নাই। একদিকে আমি বন্দোবস্ত, আপনাদের মধ্যে কিন্তু মতবিভেদ অনেক মতৈক্য আছে, সেই জায়গায় এই জায়গায় জনগণের প্রত্যাশা পূরণ করবার জন্য, এত রক্তের প্রতিদান দেওয়ার জন্য আমাদের যে অঙ্গীকার, আমাদের যে পথ চলার যে যথার্থতা, সেই জায়গায় নিশ্চয় ব্যর্থতা আছে। না হলে এই জনগণের মধ্য থেকে প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় এখন পর্যন্ত নেয় নাই। আরেকটা দিক হতে পারে সেটা হচ্ছে গতানুগতিকভাবে আমাদের এখানে বড় রাজনৈতিক দলগুলা যে ভোটের মাপকাঠি আমরা তৈরি হয়েছে অতীতে, এই শতাংশ হবে 2% এদিক ওদিক হবে, সেটিও কমে আসছে, কিন্তু সেটি কমে আসছে না। এটি একটি বার্তা দিচ্ছে যে এই যে আগের যে আমাদের যে পরিসংখ্যানটা ছিল, সেই পরিসংখ্যানটা উলটপালট হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা আছে। এই মানুষগুলো ভোট দিবে হয়,
এরা এখনো সিদ্ধান্ত নেয় নাই, সিদ্ধান্ত ভোট নেয় দিবে। না, হ্যাঁ, তার মানে সে কাছেই- কোথায় ভোট দিবে, হ্যাঁ, তাদের কাছেই মূল বার্তাটা আছে বার্তা কিন্তু, রয়ে মানে গেছে। অর্ধেকের এর বেশি, মধ্য দিয়ে অর্ধেক। আমি এটা প্রেডিক্ট করতে পারছি না যে আমি বড় দল হিসেবে আমি এটা ক্যারি করব, কারা এই এগিয়ে আছে? নিশ্চয়তারা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এটা দিচ্ছে না। কারণ বেশিরভাগ লোক সিদ্ধান্তহীনতা এবার রয়েছে। এই ক্ষেত্রে এইটি রাজনৈতিক দলগুলোকে এই বার্তা দিবে, তারা তাদের ক্ষতর জায়গাটা, তাদের ভুলের জায়গাটা পরিশুদ্ধ করবার জন্য এবং যথার্থ রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য যে অঙ্গীকারনামা যেভাবে জনগণকে দেওয়ার দরকার সেই জায়গাটা দিতে হবে। শুধুমাত্র আমরা ভোট, আমার ভোট চাই, আপনার ভোট চাই, আমরা এই কথার মধ্যে এই বিষয়ে দিয়ে একটু সীমাবদ্ধ আলোচনা রাখতে করব। আমরা একটু ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আপনার কাছে একটু জানতে চাই, বিএনপির এখানে যে শতাংশটি এসেছে জরিপে, সেটা হচ্ছে 12% লোক বিএনপিকে ভোট দিতে চায়। যদিও 8 মাস আগে যে জরিপ হয়েছে সেখানে আরো বেশি ছিল। এখানে জামাত অনেকটাই এগিয়ে গেছে গত 8 মাসের এই জরিপে, বা এই যদি বলি যে এরা আরও একটি জরিপ উঠে এসেছিল এর আগেও ডেভেলপমেন্ট পালস সার্ভে তারাই করেছিল। কিন্তু জামাত একটু এগিয়ে আসা বা বিএনপির যে আগের অবস্থান সেখান থেকে একটু পিছিয়ে যাওয়া, এটাতে কি আপনার কাছে মনে হয়, মানে এই জরিপটার বিষয়ে আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের এনটিভির দর্শক শ্রোতাদেরকে এবং বিজ্ঞ আলোচক দয়া আছেন এখানে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি এই জরিপটা নিয়ে চিন্তিত নই, আর এই জরিপটা আমি এত মূল্যায়ন করতে চাই না। আচ্ছা, আপনি একটা যদি লক্ষ্য করেন, আমার দেশের 10% লোক কিন্তু অলমোস্ট নির্বাচনের সময় দেশের বাইরে থাকে, যারা চাকরি করে দেশের বাইরে, রাইট? আপনি দেখেন অ্যারাউন্ড 5 to 7% যারা দেশে চাকরি করে নির্বাচন পরিচালনা করে এবং চাকরি করে বিভিন্ন জায়গায় প্লাস মুভিংয়ে থাকে। অলমোস্ট মোর দেন 20% লোক কিন্তু আমরা অ্যাবসেন্টই থাকে নির্বাচনের জন্য, যারা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে। এর মধ্যে অনেক লোক মারাও যায়, ঠিক আছে, অসুস্থ থাকে, হাসপাতালে থাকে। তার মানে 20% লোক তো এমনিতেই অ্যাবসেন্ট। ওই 80% লোক থেকে যখন আপনি ক্যালকুলেশন করবেন, 80% যদি কাস্ট হয় তার মানে 100% কাস্ট হলো। কারণ 80%ও কাস্ট হয় না, যদি 60%ও হয় সেটাও তো অনেক। আমি ক্যালকুলেশনটা ওইভাবে বলছি, 80% বাকি 80% যদি কাস্ট হয় তার মানে 100% কাস্ট হলো। কারণ নর্মালি ও সবসময় এই 20% লোক সবসময় নির্বাচন থেকে দূরেই থাকে, কারণ তাদের দায়িত্বের জন্য থাকে, বিদেশে থাকে, চাকরি করে এবং প্রশাসনিক কাজ করে, সমস্ত কিছু মিলে অনেকে মারা গেছে, চিকিৎসাধীন হাসপাতাল আছে। তাহলে বাকি 80% থেকে 20% আপনি এমনি পাবেন না, ইচ্ছা নাই, যাওয়ার ইচ্ছা নাই। কারণ আপনার প্রত্যেকটা জিনিস একটা মার্কেটিং আছে, নির্বাচনী প্রচার, নির্বাচনের প্রার্থীর প্রতি একটা আগ্রহ, দলের প্রতি আগ্রহ এবং সমস্ত কিছু মিলে এই পরিবেশটা নির্বাচনমুখী হয়েছে কিনা, বা নির্বাচন আমাদের মাথায় একটা ধারণা আছে যে নির্বাচনে হয় না, ভোট তো দিয়ে দেয়। কারণ গত ফেসিস সরকার এমনভাবে নির্বাচন পরিচালনা করেছিল যে 3টা নির্বাচন, একটা হলো আপনার বিনা ভোটে নির্বাচন হয়েছিল, রাতে অন্ধকার হয়েছিল, আরেকটা হয়েছিল আমি ডামি। তাহলে 3টা নির্বাচনের পর মানুষ আস্থা তো এমনিতে চলে গেছে। আর এখন এই পরিবেশে এসে মানুষের মধ্যে কিন্তু একটা ভাব অলজ আছে, নির্বাচন কিন্তু আদৌ হবে কিনা। জনাব আশরাফুদ্দিন বকুলের কথা শুনছিলাম, তিনি বিএনপি নেতা, তিনি বলছিলেন যে ব্র্যাকের যে জরিপ, সেই জরিপের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমি তার কাছে আবারও একটু জানতে চাই যে মানুষ যে জরিপের কথা বলছে, আমরা জরিপের আলোচনাটা শেষ করব। জরিপের যে সেখানে 51% মানুষ চেয়েছে যে সংস্কারের পরে নির্বাচনের কথা, যেখানে আপনারা বলছেন যে আগেই নির্বাচন হওয়ার কথা। মানে এইটাতে কি আপনাদের জনগণের, যদিও জরিপ নিয়ে প্রশ্ন আসে সেটা আপনি আগেই বলেছেন, তারপরে আপনি কি বলবেন যে বেশিরভাগ মানুষ সংস্কার আগে চায় কেন? আচ্ছা, আপনাকে যে কথা বলছিলাম যে যেহেতু 20% মানুষ অলওয়েজ থাকে অ্যাবসেন্ট, তাদের কাজে ব্যস্ত থাকে, বা বিদেশে আছে, দেশে আছে, পুলিশে আছে, প্রশাসন আছে, সব জায়গায় মিলে কাজে 80% লোকের মধ্যে যদি আপনি মনে করেন 80% কাস্ট হয়, এটা আইডিয়াল, এটা জীবনে সম্ভব না। তার মানে 20% লোক আছে, ওরা ভাইব্রেশনে থাকে অলওয়েজ, এরা চিন্তা করে যাবে কি যাবে না, কাজে ব্যস্ত, অন্য দিক দিয়ে চিন্তা করে, এরা অলস লাইফ লিড করে থাকেন। তার মানে কি, আপনি যদি মনে করেন এখানে 60% ভোটও কাস্ট হয়, তাহলে মনে করতে হবে যে সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে। আপনি যে লোকগুলো নিয়ে জরিপ করছেন সেই লোকগুলি কয় পার্সেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো যে এই ছোটোখাটো জরিপ করে দেখবেন একটার পর একটা জরিপ হচ্ছে অনেক সময় নির্বাচন আগে বিভিন্ন জরিপ করে, কিন্তু কোন একটা টার্গেটকে সামনে রেখে করা হয়, যে আমি অমুকটা দলকে একটু প্রমোট করতে চাই, অমুক দলকে একটু ডাউন করতে চাই, সেই জন্য আমি 5 লক্ষ, হ্যাঁ, আপনি 5 লক্ষ লোকের করলেন না কেন? আমি যে কথা বলছিলাম যে
মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, মানুষের নির্বাচনমুখী করা, মানুষ তো নির্বাচনমুখী না এখনো, কারণ নির্বাচন হবে কিনা এটাই সংশয় ছিল। কিন্তু দেখেন আপনি, আমরা বিএনপির লোক করে যারা আছে, বিএনপির আমরা কিন্তু নির্বাচনের জন্য অলওয়েজ প্রস্তুত, আমাদের জনগণ প্রস্তুত, দলীয় নেতাকর্মী সব প্রস্তুত আছে। কিন্তু প্রশ্নটা হলো যে নির্বাচন কি আদৌ হবে কি হবে না, এটা কিন্তু একটা সংশয় ছিল সবার মাঝে, সবাই ভাবতো এটা। এখনও অনেকে বলছে যে নির্বাচন আগে একটা সংঘাত হতে পারে, নির্বাচন আগে নির্বাচনটা বলণ্ডিত হয়ে যেতে পারে। এই যে কথাগুলো, এগুলো বলে বলে কিন্তু আমরা একটা কনফিউশন সৃষ্টি করছি। আপনি যে বলছেন যে 48% করে, আমি তো সবাই তো সংশয়ের মধ্যে আছে, সবাই তো, যে নির্বাচনটা হচ্ছে না কেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার অথবা আমি যদি ক্যাটেক সরকার বলি, এত বড় একটা অভ্যুত্থানের পর 3টা মাসের বেশি সময় নেওয়া উচিত হয়নি। আমি কিন্তু আগেও একটা সাক্ষাৎকারে বলছিলাম সেটা, যে যদি 3 মাসের কোনো কিছু না করা যায়, এটা 3 বছর করতে সমস্যা হবে। একই দিন দেখেন এখনও সমস্যা হচ্ছে, কিন্তু আপনি সমস্যার বাইরে যেতে পারেননি। আজকে আপনি সংস্কারের কথা বলতেছেন, সংস্কার করতে করতে তো ফেরা তুলে ফেলছি, কিন্তু কি সংস্কারটা হলো কি? আর কোন সংস্কার তো প্রয়োজন, ভিজিবল সামথিং, যে প্রদর্শিত কোনো কিছু সংস্কার কি আদৌ করেছেন বা হয়েছে? বা আপনি এত সংস্কারের কথা বলছেন, পুলিশের শাসন ব্যবস্থাটার উন্নয়ন আপনি করতে পারেননি। আইন শৃঙ্খলা আপনি যারা অস্ত্র বৈধভাবে ছিল তাদেরটা নিয়ে নিলেন, অবৈধদেরকে কিছু করলেন না, তারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সংস্কারটাই তো করলেন। এই একটা সংস্কারই আসছে আমি দেখলাম, যেটা যে যারা অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে তারা কিন্তু সত্যিকারভাবে ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে মানুষের প্রদর্শিত কোনো কিছু সমস্যা সমাধান বা আইনের সংস্কার বা মানুষের মধ্যে একটা চিন্তা চেতনার পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা আনতে পারি। যদি আমরা প্রথম 3 মাসের মধ্যে সব আনতে পারতো, তাহলে কিন্তু মানুষের মধ্যে সেই সুন্দর চাহিদাটা ফিরে আসতো। তার সাথে কি জড়িত? তার সাথে শিল্প সাথে যারা জড়িত, ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু সুন্দরভাবে দেশে ফিরে আসতো, দেশ থেকে চলে যেত না। তারা প্রত্যেকটা প্রতিষ্ঠান চালাইতো, বেকারত্ব বাড়তো না। আজকে যে দেশের যে এই বর্তমান অর্থনৈতিক দুর্দশা, এটা কেন? এই লেন্দি হওয়ার কারণে। এখন আপনি মুখে মুখে বলছেন সংস্কার, অন্তরে রাখতেছেন স্বৈরাচার ভাব, যে কিভাবে আমি আসতে পারি, আমার আসার পরটা পরিষ্কার করার জন্য আমাকে সংস্কার করতে হবে। যদি এভাবে দলগুলো চিন্তা করে যে আমার আসার জন্য যা যা সংস্কার দরকার আমি করবো, আরেকজন বলবে পিআর, আরেকজন বলবে সিআর, অনেক কিছু বলে বলে কিন্তু যার যার মনে ভাব প্রকাশ করে কিন্তু চেষ্টা করবে। এই সরকারের তো আসলে উচ্চাভিলাষ নেই, আবার আসার বিষয়টা না, এই সরকার উচ্চাভিলাষ নাই সেটা আমি কিভাবে বলবো? তাহলে এত দেরি করলো কেন, বা এত দেরি হচ্ছে কেন, কোন কারণে? এই প্রসঙ্গটা কোন জায়গায়? আপনি মনে করেন যে একটা সুস্থতার রাজনীতিতে যদি ফিরে আসতে চান, তাহলে আপনাকে তো সেই এস্টিমেট করে কিন্তু রাষ্ট্র চালাতে হবে। আপনি যদি মনে করেন যে 1 বছর পরে চিন্তা করেন আসলে ভুল হয়ে গেছে, তাহলে এই যে 3 মাসের পর 9 মাস যে আমি কষ্ট করলাম, 9 মাস যে মানুষ মারা গেল, খুন গুম, মব জাস্টিস, মব ভায়োলেন্স হলো, সেগুলোর জবাবটা কে দেবে? এতগুলো কেন হলো? মানে এই যে কেন আনসারটা আমরা পাচ্ছি না। আর সংস্কার করবেন, আর আপনি বলবেন যে কত পার্সেন্টের জরিপ। আমি জরিপকে কানেই দিচ্ছি না। আমি চাচ্ছি যেটা মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, ভোট দেওয়ার জন্য যে মানুষের নিশ্চয়তা চাই, মানুষ যদি বুঝে যে হ্যাঁ আমি ভোটটা দিতে পারবো, তাহলে মানুষ যাবে। কিন্তু তার আগেও আরেকটা কথা আছে, মানুষ চাইবো দলের কাছ থেকে ভবিষ্যতে একটা স্বপ্ন, যে কি স্বপ্ন আমরা দেখেছিলাম গত 16 বছর আগে, আর কি স্বপ্ন দেখাইছে এখন। আপনারা কি স্বপ্ন দেখাবেন, কোন কোন দল কি স্বপ্ন দেখাবেন, আপনারা অতীতে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, এগুলো তো দেখাতে হবে, তাহলে পরে মানুষ লাইনে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আরেকটা বিষয় বলছে যে গণপ্রতিনিধিত্ব আদেশে কিন্তু না ভোট ফিরে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখন একেবারেই যে মানুষ ভোট, আগে তো প্রতিদ্বন্দ্বী না থাকলেও দেখা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে না ভোট থাকার ক্ষেত্রে সেটা একটা চ্যালেঞ্জ হবে কিনা? না, অবশ্যই না ভোটের কোনো, আমি মনে করি এখন কোনো একটা ভ্যালুলেস একটা প্রসঙ্গ এখানে। না ভোটটা টোটালি ভ্যালুলেস। আমরা একটা ধ্বংসস্তূপ থেকে উঠে আসছি, 5ই অগাস্টের 2024 একটা ধ্বংসস্তূপ থেকে দেশটাকে গড়ছি। এখন আবার বিভিন্ন জিনিস নিয়ে এসে, না ভোট নিয়ে এসে আমি একটা প্রবলেম ক্রিয়েট করবো, সেরকম কোনো ক্লাউজ থাকুক আমি এটা চাই না। কারণ আপনি মনে করেন যদি 100 জনের মধ্যে 60 জনে হা ভোট দেয় আর 30 জনে না ভোট দিল, তাহলে কি দাঁড়ালো? তাহলে কিন্তু বাকি যে লোকগুলো আছে, যে 30 জন লোক আছে, সে 30 জনের জন্য পাস হবে। আবার যদি মনে করেন 60 জনের মধ্যে 59 জনও দেয় না, তাহলে একজনের জন্য পাস করবে। তো এটা তো কোনো ভ্যালু নাই। এই ধরনের ক্লাউজ দেওয়ার মানে কি, এটা একটা কনফিউশন সৃষ্টি করা। যে লোক যাবে ভোট দেওয়ার জন্য সে ভোট দেবেই, তার ইচ্ছা নাই যে সে না ভোট দেবে। না ভোটের ক্লাউজ রাখা মানে এটা একটা কনফিউশন ক্রিয়েট করা। আমি মনে করি এটা জনপ্রতিনিধিত্ব আইন, যেখানে এখানে বলা আছে যে জরিপের কথা বলছে 7% আওয়ামী লীগের ভোট কিন্তু এখনো আছে, জরিপ উঠে এসেছে, মানে তারা আওয়ামী লীগকে ভোট দিবে এরকম সিদ্ধান্ত, যেটা 12% বিএনপির কথা বলছি। এখানে যেহেতু আওয়ামী লীগ থাকছে না, তাদের না ভোট
না ভোটের বিধান তাকে আপনি ভোটের অধিকার দিবেন কিভাবে? সে যেহেতু ফেসিস্ট স্বৈরাচার পলাতক আসামি, তারা যদি এসে ভোট দেয় তাদেরকে আপনি ভোট দিতে দিবেন? একটা আসামি এসে ভোট দিল, তাকে ভোট দিবেন? তাহলে দলের নেত্রী পালিয়ে গেছে, তাদের বিচার হয় না, তারা যদি ভোট দিতে আসে তাকে আপনি ভোট দিবেন? তারা তো এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু সেটা তো তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত নিষিদ্ধ। সেটা স্থায়ী হলে নির্বাচন কমিশন বলেছে যে নিবন্ধন বাতিল করবে, মানে মিন করেছে আওয়ামী লীগ। নির্বাচন আওয়ামী লীগের যদি কার্যক্রম স্থায়ী হয়, স্থায়ীভাবে নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু ভোট যদি হয় সেক্ষেত্রে 7% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিতে রাজি আছে বা বলছে জরিপে, যদিও 5,000 মানুষের মধ্যে জরিপ হয়েছে। সেইখানে যদি না ভোটের বিধান, তাহলে তো যদি আওয়ামী লীগ নির্বাচন না করে সেখানে তো তাদের অপশন থাকছে না ভোট দেওয়ার। আমি বলি আপনাকে, যদি আপনি দলটাকে টোটালি নিষিদ্ধ ঘোষণা করেন, আওয়ামী লীগের লোক আছে, আওয়ামী লীগের ভোটার আছে, সেই ভোটারগুলো যদি না ভোট দিতে চায় তাহলে কি একটা ক্ল্যাশ হবে না? যে মানুষগুলো এখন স্বাধীনভাবে চলাফেরা করে তাদের জীবনটা অনেক কষ্ট হয়ে গেছে, তাদের নেত্রী পালিয়ে যাওয়ার জন্য, তাদের এমপিগুলি পালিয়ে যাওয়ার জন্য, তাদের এই সন্তানগুলো আজকে কি যে হাজারি করছে, তারা কষ্ট করছে, তারা আবার গিয়ে ভোট দেবে, না ভোট দেবে, আবার কেন্দ্র থেকে যে সুস্বাস্থ্য ফিরে আসবে এ নিশ্চয়তা কে দেবে? তাদের নেত্রী আছে, তাদের দল আছে, তাদের কোনো নেতা আছে, তাদেরকে সেই গ্যারান্টি দিতে পারবে? তো সরকারি গ্যারান্টি দেয় কীভাবে? সরকার তো ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি দিচ্ছে না ভোট দেওয়ার জন্য। আওয়ামী লীগ তো হাফ ভোট দেবে না, আওয়ামী লোকজনকে না ভোটই দেবে। তার মানে কি তাদেরকে কেন্দ্র নিয়ে আমি একটা ক্ল্যাশ সৃষ্টি করে একটা পরিবেশ সৃষ্টি করছি? আচ্ছা, আমি হ্যাঁ বুঝতে পারছি আপনার বক্তব্যটাই। যদি আমি শহীদউদ্দিন মাহমুদ স্বপনকে একটু বলি যে না ভোটের বিষয়, তিনি বলছেন যে এই ধরনের না ভোট রেখে এক ধরনের আসলে মানে এক ধরনের ঝগড়াঝাড়ি বা কেওয়াজের শব্দটা ব্যবহার করেছেন, এটা সৃষ্টি করেছে। ব্যাপারটা কি ক্ল্যাশ আপনার কাছে কি মনে হয়? এটুকু আমি একদম বিনয়ের সাথে বকুলের সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা তৈরি করবার ক্ষেত্রে এবং জনগণের যে অসন্তোষ প্রকাশ করার যে জায়গা সেটি তৈরি করবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি না ভোট এটি প্রবর্তন করার মধ্য দিয়ে আমাকে বাধ্য করতে পারছেন না, আমি পছন্দ করছি না কিন্তু আমি কাউকে না ভোট দিচ্ছি, অমুকে দুজনকে আমি পছন্দ করছি না কিন্তু আপনার থেকে বেটার মনে করছি সেজন্য ভোট দিচ্ছি। আসলে আমার পছন্দ তালিকা আপনার কেউ নেই, সেই জন্য আমি না ভোটটা এই ব্যবধানে প্রকাশ করি। কিন্তু উনি যেটা বললেন যে 7% যে আওয়ামী লীগের জরিপের কথা বলা হচ্ছে, সেই ভোটগুলো তো আপনি 7% কি আওয়ামী লীগের যারা মামলায় আসামি, যারা পালিয়ে গেছে, আওয়ামী লীগ যেহেতু নৌকা যদি না থাকে সেখানে দিবে তারা, আপনি 7% যারা পালিয়ে গেছে, যারা আসামি, তারা তো ভোট দিতে আসবে না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ভোট দিবে না। শুধুমাত্র নেতাকর্মী না, এমনি সাধারণ অনেকেও তো আছে যে যারা আওয়ামী লীগ সমর্থন করে। কিন্তু আপনি এটা নিশ্চিত হচ্ছেন কেন যে আওয়ামী লীগ 7% তাদেরকে দিবে? এবং এলাকা অনুযায়ী তার বিভিন্ন স্টেকের সাথে তারা কাজ করে, যে এলাকায় থাকে তার সাথে কাজ করে, কাদের সাথে তার ইন্টারাকশন হচ্ছে, কাদের সাথে কি যোগাযোগ হচ্ছে, ভোটের সময় পলিসি কী হবে নির্ধারণ করা যায় না। আপনি আওয়ামী লীগ বিবেচনা নিয়ে না ভোট কি বিবেচনা আনতে পারবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়া না ভোটটার গুরুত্বটা কি সেটা বিষয়টাকে আবার অন্তর্ভুক্ত করতে চাইবেন। আপনি মনে করেন যাচ্ছে তাই একটা প্রার্থী আপনি দিয়ে দেবেন, আপনি ধানের শীষ দিলেই জিতবে। আপনি প্রার্থী বাছাই করবার ক্ষেত্রে আপনি অনেকগুলা, ওনারা বড় দল করে জানে, অনেক বিবেচনা দেখা যায় যে নিকৃষ্টতম প্রার্থীটাও নমিনেশন পেয়ে গেছে কোনো কারণে। তো সেই ক্ষেত্রে ওই ধানের শীষের একজন প্রার্থীরা পছন্দ করছে না, সে তো মনে করছে আমি ভোট দিব না, আমি না ভোট দিব। ধানের শীষের সমর্থকই সে ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবে লোকটাকে পছন্দই করে না, কিন্তু তার এই অধিকারটা। আর সামগ্রিকভাবে আপনি এই ব্যবস্থাটা থাকলে আপনার প্রার্থীর পছন্দ অপছন্দের বিষয়টাকে আপনি নিতে পারছেন। আপনি পছন্দ করছেন না, আপনি হয়তো বলে আর ভোট কেন্দ্রে যাবেন না, এটা বলতে পারেন, কিন্তু আমি ভোট কেন্দ্রে যাব, আমি বলবো যে আমি আপনার এই পছন্দের জায়গাটা আমি করলাম না। সেই জন্য এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটার সাথে শুধু না ভোট নয়, আমরা আরও কথা বলতে চাই, রিকল পদ্ধতি। আপনারা হয়তো বলবো যে এত কিছু নিয়ে আসেন কেন, এত কিছুকে ইন্ট্রোডিউস করেন কেন? আরে ভাই, 54 বছর পর্যন্ত কিছুই ইন্ট্রোডিউস করতে পারলাম না। এখন যদি সুযোগ পাওয়া যায়, যদি কাজ করার সুযোগ, এত অল্প সময় সবকিছু ইন্ট্রোডিউস করা, এটা তো খুব বেশি এমন জটিল প্রক্রিয়া না যে যা ইন্ট্রোডিউস করতে পারবেন না আপনি। না ভোট, সেই জন্যই কি 51% মানুষ বলছে যে আগে সংস্কার, পরের সংস্কার, এই জায়গাটা আমি আবার একটু দ্বিমত পোষণ করি। নিশ্চয় এনসিপি আবার বলবো, এরা মুখোমুখি কথা বলবে। এই যে সংস্কার আগে পরে এবং নির্বাচন আগে পরে, এই বিষয়টা হচ্ছে সংস্কারকে দুর্বল করার একটি লক্ষ্য। আর সংস্কার বলি বলবো যেটা বললেন, এটাও একটা সংস্কারকে দুর্বল করার একটা এক ধরনের কথা। আমি বলছি যে সংস্কার প্রক্রিয়াটা আছে, বিএনপি কার্যকরভাবে এই প্রক্রিয়া অংশীদার না,
এই ঐক্যমত্য কমিশনে সারাদিন বিএনপি নেতারা কাজ করছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে না, তাইলে ওনারা সংস্কার করে সময় ক্ষেপণ করছে, এই কথাটা বলেন কি জন্য? আমি বলছি যে যেটুকু কাজ হয়েছে, যেটুকু কাজ চলমান আছে, আপনি টাইম ফ্রেম নিয়ে কথা বলতে পারেন, কিন্তু 3 মাসে যেটা বললেন অন্তর্বর্তীকারী সরকার, ভাই এটা কিভাবে বলেন? এটা তো কেয়ারটেকার সরকার না। কেয়ারটেকার সরকারটা একটা সংশোধনীর মাধ্যমে যেটা হয়েছিল সেটা, এটা তো একটা গণ অভ্যুত্থানের সরকার। এটা টাইম লিমিট 3 মাসের ভিতরে নির্ধারিত নয়। আর 3 মাসে আপনি কি করে আশা করেন যে আপনি নির্বাচন করবেন? এই প্রশাসন, এই পুলিশ, এইগুলো নিয়ে এখনো ঠিক হয় নাই, অথবা ঠিক করতে পারিনি। আমি আপনাকে বলছি 1 বছরও হয় নাই, 1 বছর হয় নাই, 1 বছর হয় নাই। আমাদের ক্রিটিক আছে, আমাদের সমালোচনা আছে এই নিয়ে, কিন্তু আপনি 3 মাসে প্রত্যাশা করছেন কিভাবে? 3 মাসে তো স্থিতিশীল অবস্থা দাঁড়ানো, 3 মাসের জায়গাতে 1 বছর দেওয়া হলো। জনগণ প্রত্যাশা করবে, উনি যেটা জনগণ প্রত্যাশা করবে, জনগণের প্রত্যাশা আছে, জনগণের প্রত্যাশা, যেহেতু গণ অভ্যুত্থান এবং সব ভঙ্গুর অবস্থা, সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে, সম্ভব ছিল না। আর বেসিক্যালি ইন্টেরিয়াম গভর্নমেন্ট আর কি বলে অভ্যুত্থান পরবর্তী সরকার, কেয়ারটেকার সরকারের ভিতরে এটা ব্যাখ্যাগত পার্থক্যই আছে। এটা কি করতে পারে এটা আমরা ব্যাখ্যা করতে গেলাম না। সুতরাং সেই ক্ষেত্রে যে পরিমাণ সময় ভেতরে যে সমস্ত কাজ করবার কথা, আসলে অনেক বেশি কাজ এদের ঘাড়ের উপর মানে আসছে, এবং আমরাই এটা দিয়েছি। আমরা যখন প্রথম বলেছি সকলেই বলছি না এই কাজগুলো করতে হবে। আমরা যেন 11টা কমিশন গঠন করছি, আমরা কি বাধা দিচ্ছি? করবেন না আপনি 11টা কমিশনের কাজ করবেন না? এত কমিশন নিয়ে আমাদের সমানে আলোচনা করবার সমানে আমরা করেছি, এবং প্রত্যেকটা কমিশনে বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলটার সুপারিশমালা জমা দিয়েছি, এবং কমিশনের সাথে আমরা বৈঠক করেছি। বিএনপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 দিন পর মিটিং করেছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি আন্তরিকতা নিয়ে কারো প্রশ্ন করতে চাই না, প্রত্যেকেই তার যার জায়গায় এই প্রক্রিয়া নিয়ে। এটা ডক্টর আলী রিয়াজও বলেছেন সবার আন্তরিকতা নিয়েছে। সুতরাং আন্তরিকতা ছিল বলে এই কাজটুকু এগিয়েছে। আরো দ্রুততম সময়, আরো কম সময় নিয়ে কাজ করতে পারলে আরো ভালো হতো, সে নিয়ে আমরা সমালোচনা করেছি। কিন্তু যেটুকু কাজ হয়েছে আমি মনে করি যুগান্তকারী। ঐক্যমত্য কমিশনের যে সমস্যা ঐক্যমত হয়েছে, এবং যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, আমরা আশা করছি যে আরো আলোচনার মাধ্যমে আরো কমিয়ে আনার সম্ভাবনা থাকবে, এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে আলোচনা ওপেন হচ্ছে। এগুলো করবার ক্ষেত্রে আমরা যদি বলতে বাদ দিয়ে দিই, করতে পারলাম না, কিন্তু এই সুযোগ দলীয় সরকার যখন আমাকে বিএনপি ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বড় রাজনৈতিক দল, তাদের এই বড় স্টেক, দলীয় সরকারের থেকে এই জাতীয় কাজগুলো করা আসলে অনেক চ্যালেঞ্জিং। কারণ দলীয় তার নিজস্ব একটা ম্যানিফেস্টো থাকে, এবং সামগ্রিক যে রাষ্ট্র পুনর্গঠনের যে কাজটা করবার ক্ষেত্রে তাদের সকলের মতামত সহ নিয়ে এই কাজটা করা, একটা জাতীয় ঐক্যমত তৈরি করার সুযোগ সেভাবে তৈরি হয় না। সেই জন্য এই সময়টা হয়তো গেছে আর কি। কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা আশঙ্কা যেসব বিষয় আছে, আমরা মনে করি যে ষড়যন্ত্র চক্রান্ত তো রাজনীতিতে চলমান একটা প্রক্রিয়া। তারেক রহমান আজকে স্পেসিফিক বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করার অথবা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার পথকে বাধাগ্রস্ত করার। উনি গত বেশ কিছুদিনের ভিতরে, আজকে ওনার বক্তব্যটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি যে নিশ্চয়ই ওনার ভেতরে এই জায়গায় কোনো বিষয় তৈরি হয়েছে তার ভিত্তিতে কথা বলেছেন। গত কিছুদিন কিন্তু ওনার মুখ থেকে এই জাতীয় কথা আমাদের শুনি নেই। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা মনে করি যে নির্বাচন নিয়ে আমাদের নানা স্টেক হোল্ডার তো কাজ করছে, ঘরের ভেতরে বাইরে নানা রকম গ্লোবালি অনেক বিষয় কাজ করছে। সেই ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, বিচারকে বিলম্বিত করা সহ সমস্ত ক্ষেত্রে যার যার এজেন্ডা নিয়ে অনেকেই কাজ করছে ভিতরে বাইরে। সেই জায়গাগুলোকে যথার্থ অ্যাড্রেস করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের যে বিভাজনটা তৈরি হয়েছে, এই বিভাজনটাই কিন্তু এই জায়গাগুলোকে কি কাজ করবার সুযোগ করে দিচ্ছে বেশি। এই বিভাজনটা কমিয়ে এনে আমরা প্রতিপক্ষের সমালোচনা, আপনাদের বিভাজনকে আসলে কমবে না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে যেসব প্রশ্ন ঐক্যবদ্ধ ছিলাম, 1 বছর আগে যতটা ঐক্যবদ্ধ ছিলেন এখন কি আছেন? না, সেটা ঐক্যবদ্ধতা নাই। আমরা এখন দলীয় এজেন্ডা নিয়ে কাজ করছি। আমরা এখানে বলছি ছোট দল বড় দল, ক্ষমতা কারা যাবেন কারা বিরোধিতা থাকবেন, এই বিবেচনার সবচেয়ে বড় বিবেচনা হলো জাতীয় স্বার্থটা কি। এই জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কতটুকু একমত থাকবো, সেটাই হচ্ছে যে আমাদের বিভেদ কমানোর মূল জায়গা। সেখানে যদি আমরা দ্বিধান্বিত হই জাতীয় স্বার্থের প্রশ্নে, আমরা তাহলে আমাদের বিভেদটা বাড়বে। আপনার তো ভিন্ন এজেন্ডা আছে, আপনার দল, তাই তো আমি আপনার দল করতাম, আমি আমার দল করতাম। সবার তো পৃথক এজেন্ডা রয়েছে। অ্যাডভোকেট আলী নাসির খান, আমি আপনার কাছে একটু যেতে চাই যে আলোচনাগুলো এসেছে না ভোটের বিষয়টা বলেছেন, সেটা নিশ্চয়ই আপনি জানবেন বা জেনেছেন না ভোট কতটা যৌক্তিক হবে। 1 নাম্বার 2 হচ্ছে না ভোটের মধ্য দিয়ে যারা আসলে যে কথা বলা হচ্ছে, জরিপে যাদের কথা আছে যে ভোট রয়েছে আওয়ামী লীগের, সেই ভোটগুলো এই না ভোটের সাথে তার কোনো সম্পৃক্ততা থাকবে কিনা, এটি যেমন একটি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকগুলো ষড়যন্ত্রের কথা বলেছেন তারেক রহমান, বলেছেন যে ভোটকে বাধাগ্রস্ত করার বিষয় আছে। এবং আমি
একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বেশ কয়েকদিন আগে একজন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন, আপনার হয়তো দৃষ্টিগোচর হয়েছে কিনা, যে একটা বড় ধরনের সংঘাতের কথা আলাপে তিনি এক বক্তৃতায় তিনি বলেছেন। তো সব মিলিয়ে আপনি যদি একটু বলেন। দেখুন, না ভোট তো এটা একটি গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন দেশের চর্চা রয়েছে। তো এটা যদি আমরা নোট অফ ডিসেন্ট হিসেবে ধরে নেই, ধরেন পিয়ারের আলাপ হচ্ছে, পিয়ারে নিম্নকক্ষে এখনো জামাত সহ অন্যান্য দল মানেনি, এটা নিয়ে একটা আলাপ চলছে। এখন তো 2 কক্ষে পিয়ার, জি এখন আপনার উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে সম্মত হয়েছে, কিন্তু নিম্ন কক্ষে তো পিয়ার এখন নোট অফ ডিসেন্ট আছে, তবু ঐকমত্য হয়েছে নোট অফ ডিসেন্ট সহ। জি নোট অফ ডিসেন্ট সহ হয়েছে। তো দেখেন, এই যে দলগুলো যে প্রার্থী বাছাই করবে, তো তাদের পছন্দ না অপছন্দ, দলে যাতে গণতন্ত্র থাকে, এই ক্ষেত্রে মনে করি যে তরুণ ভোটারদের চয়েসটা এই ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে, না ভোটটা। এমনকি এই না ভোট থাকবার যদি বলবৎ থাকে, আমি মনে করি যে এটা আমাদের দলীয় পলিটিক্স এবং গণতন্ত্রের বড় ধরনের একটা মানে গুণগত মানের পরিবর্তন আসবে, একটা চাপ তৈরি হবে যে আপনি এখন কারণ বাজার থেকে অনেক বড় ব্যবসায়ী, উনি আগে আরদার ছিলেন, এখন দলের অনেক বড় নেতা বানিয়ে দিলেন, সাবেক আমলা, অনেক পয়সার মালিক হয়েছেন, সিঙ্গাপুরে বা কানাডাতে সম্পত্তি আছে, হঠাৎ করে আসছেন। রাজনৈতিক শিক্ষা দীক্ষার তো একটা ব্যাপার আছে, আপনি একটা রাজনৈতিক জার্নির মধ্য দিয়ে যাবেন। তো মিস্টার মন্টু ঝন্টু এসে আপনার রাজনৈতিক দলে বিরাট নেতা হয়ে গেল, এতে করে কি হয়, কর্মীদের মধ্যে যে ক্ষোভ, কোনো ভদ্রলোক এখন রাজনীতি করতে চান না। গত দশক জুড়ে দেখেছি যে উই হেট পলিটিক্স, এই যে আই লাভ পলিটিক্স বলে আমাদের তরুণেরা বৃদ্ধরা নেমেছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে কি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে অনেক সেমিনার হচ্ছে, মানুষ কথা শুনতে চায়, সভা সেমিনার হচ্ছে, এবং অনেক মানুষ যারা জীবনে কখনো কোনো রাজনৈতিক দল করেননি, ভাইরা বলতে পারবেন, বিএনপি, এনসিপি বলেন, জামাত বলেন, আমাদের জেএসডি বলেন, প্রত্যেক দল এসে বলছে আমরা রাজনীতি করতে চাই। একটা বড় স্বপ্নের জায়গা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে। এবং এই যে একটা জাগরণ, আমি এটাকে একটা রেনেসাঁ বা জাগরণ হিসেবে দেখতে চাই। এখন আমরা রাজনৈতিক দলগুলো এটা কতটা ক্যাশ করতে পেরেছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের শক্তি কতটা শক্তিমত্তার সাথে ব্যবহার করতে পারছেন, নাকি লন্ডন বৈঠকের পরে তারা বিএনপির উপর দায়িত্ব ছেড়ে কোনোভাবে একটা সেফ এক্সিট দেখছেন কিনা, বা সারা দেশে যে এই যে চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা রক্ষা করতে পারছেন না। চাঁদাবাজির অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও আছে। এটা দেখেন, হিউম্যান সোসাইটি থাকলে সেখানে অপরাধ হয়, কিন্তু কোনো অপরাধের ক্ষেত্রে কিভাবে অ্যাড্রেস করা হয়। তো এইটা পরিসংখ্যানগুলো যদি দেখি ট্রেডিশনাল দলগুলোর মধ্যে কিন্তু ওটা বেশি। তো আমি প্রসঙ্গে আসছি যে তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচন বানচাল করতে দেশবিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এবং আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের যে বক্তব্য প্রায় প্রত্যক্ষভাবে হুমকি দিচ্ছেন, পরস্পর বিরোধী বক্তব্য অবশ্য, যদিও এটা যদি আমি এটা মিলাচ্ছি না, আমি মিলাচ্ছি। একজন বলছেন যে হামলার শঙ্কা রয়েছে, আরেকজন বলছেন সংঘাত হবে। তো আপনি এটা যদি মিলিয়ে দেখেন, এবং আমরা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় দেশীয় এবং মানে কি বলবো যে দেশীয় অস্ত্র সহ নানান ধরনের অস্ত্রপাতি দেখছি, এবং সেনাবাহিনীগুলো উদ্ধার করছে। এই যে সব মিলিয়ে একটা এনার্কি তৈরি করা, দেখেন নির্বাচন পেছালে লাভ কার? একটা ভীতিকর পরিবেশ। নির্বাচন পেছালে লাভ হচ্ছে পতিত শক্তির, আওয়ামী লীগের। নির্বাচন পেছালে লাভ হচ্ছে ভারতের যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। নির্বাচন পেছালে লাভ হচ্ছে আমরা যে গণহত্যার যাদের শাস্তি দাবি করছি তাদের। তো এই যে অচল অবস্থা, বাংলাদেশকে যদি একটা ফেল স্টেট হিসাবে হাজির করা যায় বিশ্বের দরবারে, তাহলে যারা এই যে এখানে পরাজিত হয়েছে, দিল্লি এবং আওয়ামী লীগ এবং কালচারাল ফোর্স, যারা ব্রাহ্মণ্যবাদের আকারে মানুষের উপরে জুলুম করেছে, তো তারা তো চাবেই না। তো এই ক্ষেত্রে বড় দায়িত্বশীলতার জায়গা হচ্ছে যে আমরা সতর্কতার সাথে এগুলো ডিল করতে পারি কিনা। আমরা বারংবার বলছি যে আমাদের নিজেদের মধ্যে ঐক্যমত্য দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, রাজনৈতিক যদি আমাদের সহিষ্ণুতা না থাকে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু এগুলো আমরা ডিল করতে পারবো না। এগুলোর সুযোগ কিন্তু ওই অন্য যারা করতে চায় তারা এগুলো নিবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস সতর্কতার সাথে বলি, আমরা অনেক টেলিভিশন চ্যানেল, অনেক সেমিনারও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেন যাবেন, এই ডিবেট শুরু হয়েছে যে কেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যেগুলো ছিল, 14 দলের কথা বলি আমরা, সেখানে জাতীয় পার্টির কথা বলি, তারা কেন নির্বাচনে বৈধভাবে অংশগ্রহণ করবেন না। আমরা দেখতে পাচ্ছি শমী কায়সারের একটা মামলা জামিন হয়েছে, অনেকে জামিন লাভ করছে। তো আমার শঙ্কা হয় যে 15 দিন পরে গণহারে সিভিল সোসাইটি থেকে শুরু করে সাংস্কৃতিক বলে আলাপ উঠবে যে আওয়ামী লীগের এখানে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আওয়ামী লীগকে নির্বাচনে তাদের নৌকা প্রতীক সহ অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। কিন্তু অবাক করা ব্যাপার, দেশে একটা গণহত্যা সংঘটিত হয়েছে, এই ব্যাপারে কোনো আলাপ নাই, তাদের শাস্তির ব্যাপারে কোনো আলাপ নাই। 3টা নির্বাচন ভুলুণ্ঠিত করেছে, আলাপটা কে করবে? দেখুন সে আপনার বড় স্টেক তো আপনারা যারা আছেন, আমরা তো করছি। দেখেন এই ক্ষেত্রে আপনি যদি গণমাধ্যমকে কথা বলেন, এটা তো ডেমোক্রেসির একটা পিলার।
আপনি সিভিল সোসাইটির কথা বলেন, সেটা তো একটা ডেমোক্রেসির একটা পিলার। নিশ্চয়ই। তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তো নিজেদের ইশতেহার দেয় না, এটা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে দায়িত্বশীলতার জায়গা রয়েছে। তো আমরা কি দেখলাম, জনপ্রশাসনে বড় ধরনের পরিবর্তন নাই, বিচার বিভাগে এমন স্থিতিশীলতা ফিরে নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে গেলে যে পুলিশের মৌলিক সংস্কার দরকার। আইনশৃঙ্খলার অবস্থা তো আপনি দেখেন একেবারেই- নির্বাচনের কথা যে বলেন, সেখানে প্রিজাইডিং অফিসার আপনি কাদের দিবেন, সেখানে রিটার্নিং অফিসার কাদের দিবেন। 80,000 সেনাবাহিনী মোতায়েনের তো কথা বলা আপনি এই সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে তো অনেক ধরনের অভিযোগ ছিল গত রেজিমের সময় তারা করেছেন। গুম কমিশনে কি তাদের হাজির করতে পারবেন? মিলিটারি সেটা মানবে? মিলিটারির অবশ্যই ভূমিকা ছিল, তারা শেষে এসে জনতার পক্ষ নিয়েছেন, কিন্তু তাদের থেকে প্রেশনে যারা গিয়ে ডিজিএফআই চাকরি করেছেন, বিভিন্ন সংস্থায় চাকরি করেছেন, তারা তো গুমের সাথে হত্যার সাথে জড়িত ছিলেন। তো তাদের থেকে আমরা কি উদ্যোগ দেখতে পেয়েছি? তাদের শাস্তির মুখোমুখি করা দরকার। পুলিশ বাহিনী এখনো বলছে 5 তারিখে এবং পুরো জুলাই আগস্ট মাসে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরের যিনি পুলিশ কমিশনার তিনি বলেছেন, নাজমুল, উনি কিভাবে এই দৃশ্যতা দেখান এবং বলেন যে এই পুলিশ বাহিনী হচ্ছে ট্রমাটাইজ। কেন? আপনারা খুন করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময়, আপনারা খুন করেছেন, এর জন্য আপনারা ট্রমাটাইজ। গত 1 বছরে এই পুলিশ বাহিনী জনগণের শক্তি অনুভব করতে পারেনি, গত 1 বছরে পুলিশ বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিতে পারেনি। তার মানে আপনি এখন হাসিনার বয়ান উৎপাদন করছেন, হাসিনার অনুগত করছেন। তো আপনি এখন যদি বলেন যে এই পুলিশ বাহিনী হচ্ছে ভীরু, আপনার পুলিশিং করতে পারবে না, আমি তো মনে করি গণঅভ্যুত্থানের পরে একজন পুলিশের যিনি সেপাই রয়েছেন বা যিনি এখানে ক্যাডার কর্মকর্তা, বিভিন্ন কমিশনার, এসপি সাহেবরা আগের আমলের অফিসারের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হবেন। তো ভূতটা কোথায়? ভূত হচ্ছে আপনি বিচার করবেন না। এই যে দায় মুক্তি বাংলাদেশের পরতে 90-এ গণঅভ্যুত্থান হলো, সেটির কোনো সুরাহা হলো না। আমরা 24 রক্ত দিলাম, 1/11 ঘটনা ঘটলো। প্রশাসনে তো সেইভাবে সংস্কার বা পরিবর্তন আপনি আসলে কিভাবে আশা করেন? মানে এখনই তো পুরো প্রশাসনকে পরিবর্তন করা সম্ভব নয়। আপনি দেখেন প্রশাসনকে পরিবর্তন করবার ক্ষেত্রে তো অন্তর্বর্তীকালীন সরকারকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার কি ব্যবহার করেছেন? তারা একদিকে ঝুঁকে যান, আমরা দেখতে একটা সিদ্ধান্ত নেন, অন্য দিক থেকে একটা বাধা আসে, আবার ঝুঁকে যান। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন, এই যে এটাকে প্যারালালি না দেখে আলাদা আলাদা করে দেখা, এই অচল অবস্থা কেন তৈরি হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে সত্য, কিন্তু তিনি তো এটা আরো র্যাপিডলি করতে পারতেন, শক্তিমত্তার সাথে করতে পারতেন। তিনি কোনো লন্ডন বৈঠক করলেন, তারপরে একটি নজিরবিহীনভাবে একটি যৌথ বিবৃতি দিলেন। একটা রাজনৈতিক দলের সাথে আপনি কেন বিবৃতি দিতে গেলেন? একটা বড় রাজনৈতিক সারা দল দেশে কি বার্তা গেল? যে বিএনপি এখন দেশ চালাচ্ছে। সামনে একজন নেতা, দায়িত্বশীল নেতা, উনি বলেই ফেললেন যে জামাত বা উমুক দলকে যদি কেউ ভোট দেয় তাহলে ভোট কেন্দ্র থেকে কিভাবে সুস্থভাবে ফেরত যায় সেটা আমরা দেখে নিব। এই যে প্রচ্ছন্ন হুমকি, আমরা যখন পদযাত্রা করতে গেলাম সেখানে মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই খুন খারাপির মধ্যে, চাঁদাবাজির মধ্যে, এই যে সারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিভাবে নির্বাচন হবে? আপনি যে জরিপ দেখলেন, 50% মানুষ বিশ্বাসই করে না যে সামনে নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে কিনা। তারা সিদ্ধান্ত নিতে পারে না, কোনো রাজনৈতিক দলের উপর ফেথ নাই। তো এই যে মানুষের মধ্যে আশাহীনতা, আপনি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখাতে পারছেন না, এটা তো টোটাল সেই স্বপ্নটা কে দেখাবে আসলে? এই স্বপ্নটা অবশ্যই আমাদের যে দায়িত্বশীল সরকার সরকারের আমি বলছি জায়গা তো আছে, আপনারা আবার সরকারের কাছে খুব দ্রুত নির্বাচনে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর এক দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন রয়েছে। বিএনপি বড় দল, বিএনপি কত হোপ দেখাতে পারছে মানুষকে, তাইলে তো আজকে এই জরিপের অবস্থা এই হইতো না। তো আমরা তরুণরা রাজনৈতিক দল শুরু করেছি, আমাদেরও হোপ দেখানোর স্পষ্ট ব্যাপার আছে। আমরা বলতে পারি যে আমাদের স্বল্প সময়, আমরা মাত্র যাত্রা শুরু করেছি, কম সময় পেয়েছি। জামাত রয়েছে, অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল রয়েছে, ভাইদের দল রয়েছে। তো সবাইকে তো একটা কালেকটিভ হোপ দেখাতে হবে দেশের মানুষকে। দেখেন একটা গণঅভ্যুত্থান হয়েছে, আমরা যদি আবার এনার্কির দিকে ফেরত যাই তো সেটি তো কোনো সমাধান হতে পারে না। তো আমরা এখান থেকে বের হতে চাই। আমরা মনে করছি যে এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমাদের একটা অঙ্গীকারের জায়গা, আমাদের একটা ইমানদারিতার জায়গায় যাওয়া উচিত, যে আমরা জনগণের সামনে যা বলি এই কথা এবং কাজের মিলের রাজনীতি আমরা ভবিষ্যতে। জি, আমরা একটু ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আপনাকে একটু বলতে চাই, জানতে চাই যে নির্বাচনের যে পরিবেশ নিয়ে দুজনেই বললেন, আসলে নির্বাচনের পরিবেশ কি আছে? এবং আপনাদের নেতার কথাও যদি আজকে ধরি, যে তিনিও মনে করছেন যে এক ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তাদের বক্তব্য যেটা উঠে আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, এবং রাজনৈতিক দলগুলো আসলে কোনো ধরনের হোপ, তিনি যে তার ভাষায় যদি বলি, হোপ দেখাতে পারছে না। কেন? আমি এর আগে আমি কথাটা বলি, যে ভাই কথাটা বলছিলেন, যেটা আমাদের সময় কম পাবো। জিনিস হলো যে কথাটা আমি বলছিলাম, যে যদি না ভোটে বিএনপির লোকেরা না ভোট দেয়নি, কারণ আমাদের এলাকায় কিন্তু অলমোস্ট আমাদের গণনা করা আছে যে বিএনপি কয়টা ভোট আছে। বিএনপির লোকেরা না ভোটে দিয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। আঙুলটা কিন্তু যাবে আওয়ামী লীগের লোকজনের দিকে, যে ওরাই দেয় নাই। তার মানে কি একটা কনফিউশন ক্রিয়েট হবে এবং একটা ক্ল্যাশের সম্ভাবনা আছে। আমি কিন্তু ওই ব্যাপারটা হাইলাইট করছি। এখানে আরেকটা জিনিস হলো, তাদেরকে আমি সুযোগ দিচ্ছি, আমার এই নির্বাচনটাকে না এর দিকে নেওয়া যাওয়ার সুযোগ দিচ্ছি তাদেরকে আমি।
আওয়ামী লীগকে সেই সুযোগটা দিচ্ছি আমি। আমার এই একটা ক্রাইসিস টাইমে আমি যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তাদের বিচারও করতে পারছি না, এখনো বিচার শেষ হচ্ছে না, বিচার হবে, কিন্তু তার মধ্যে তাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে। এছাড়া মনে করেন আওয়ামী লীগের লোকজন মনে করে 99% কিন্তু তারা নির্বাচন বিমুখ, হয়তো এই 48%-এর মধ্যে তারও আছে। মানে আপনি বলতে চাচ্ছেন এখন তাদেরকে এটা একটা সুযোগ হিসেবে দেওয়া হচ্ছে, তারা তো চাচ্ছে ডিলে হওয়ার জন্য। এটা মানে যখন একটা কাঠামোগতভাবে একটা অবস্থায় গেলে তখন দেয়া যেত, এরকম না না না, আমি সেটা বলছি। আমার কথা হলো যে তাদের বিচার হওয়ার পরে নেক্সট সিদ্ধান্ত, তাদের আগে বিচার হতে হবে। তাদের নীতি পালিয়ে গেছে, তারা যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এগুলো বিচার হতে হবে, তারপরে সিদ্ধান্ত তারা ভোট দিতে পারবে কিনা বা তার দল নির্বাচন করতে পারবে কিনা, এটা জাতীয় সিদ্ধান্ত, সেই ব্যাপারে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরেকটা জিনিসটা যে জিনিসটা আপনি বললেন, নির্বাচনের যে পরিবেশ, আসলে নির্বাচনের পরিবেশ প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা পার্টি যখন ইনভলভ থাকে জনগণের সাথে, জনগণের কাছে যায়, তখন প্রত্যেকে কিন্তু জনগণকে সেই আশ্বাসটা দিতে হয় যে আপনি ভোট দিলে আমার দেশের এই পরিবর্তন আসবে, বা গত 15 বছর যা পাননি এখন তা পাবেন, জনগণের সুশাসন নিশ্চিত হবে, সবকিছু মিলে একটা জাতীয় একটা ফোকাসড হবে যে আমরা নেক্সট 5 ইয়ার্সের এই প্ল্যানিং আমাদের এইটা করব। যে জিনিসটা ছিল শেখ হাসিনার আমলে ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে বেকার দিয়ে গেছে, এরকম না, প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেখা গেল যে উন্নয়নের ডোল পেটাইয়া বড় বড় প্রজেক্ট নিয়ে তারা চুরি করেছে, কিন্তু সেরকম হওয়া যাবে না। এখন আমরা নতুন কি স্বপ্ন দেখাবো জাতিকে, কোন কোন জিনিসে উন্নয়ন আনবো, কিভাবে বেকারত্ব মোচন করবো। আমাদের বিএনপি বারবার তো চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলছেন বারবার, আমি আপনাকে সহজ আনসার দেই, উনি অ্যামাজনের কথা বারবার বলছেন। অ্যামাজন $366 বিলিয়ন তার টার্নওভার, যে 20% প্রফিটও করে তাহলে বাংলাদেশের 10টা বাজেট দিতে পারবে 1 বছর তার প্রফিটে, ঠিক আছে। যার 78% সেল কিন্তু দেয় 3%, মানে থার্ড পার্টি। তার মানে কি উনি চাচ্ছেন যে অনলাইন বিজনেসের মাধ্যমে আমার গ্রামের ফসল চলে যাবে লন্ডন। আমি কিছুদিন আগে লন্ডন গিয়ে যখন দেখলাম লন্ডনের বাজারে ভিয়েতনামের ফসল, ভিয়েতনামের, আমার বাংলাদেশের ফসলও যাচ্ছে। কিন্তু আমরা যদি এইভাবে সারা উন্নত রাষ্ট্রে আমাদের এই সবজি ফসল, তার মানে এই স্বপ্নটা দেখাচ্ছেন, আমি স্বপ্নের কথা বলছি এই কারণে সেই মানুষ পর্যন্ত পৌঁছতে হবে। যেমন আমরা এখন দেখছি যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা 100 অনলাইন বিজনেসম্যান তৈরি করব, তারপরে 200 500 এভাবে করে করে বেকারত্ব মোচন করব, মানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে 18 মাসে। তার মানে অলরেডি 50 লক্ষ কিন্তু বেকার হয়ে গেছে। তার মানে কি 2 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই যে স্বপ্ন দেখাচ্ছেন, এইভাবে দেখাতে দেখাতে যদি প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে না এই দলটাকে ভোট দিলে আমরা ভবিষ্যতে ভালো কিছু পাবো, আরেকটা দল স্বপ্ন দেখায় আরেক দিক দিয়ে, ওনার দেখায় আরেক দিক দিয়ে, সবাই দেখাতে দেখাতে একটা পরিবেশ সৃষ্টি হবে। সেটা বুঝতে পেরেছি। আমি এবার একটু শহীদুদ্দিন মাহমুদ স্বপনের কাছে যে আপনার কাছে কি মনে হয়, মানে ছোট্ট করে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, মানে ভোটের পরিবেশ নিয়ে 1 মিনিট। ভোটের পরিবেশ নিয়ে তো কথা বলছি, তার আগে একটা লাইন কথা বলি। আমরা পুরো রাষ্ট্রীয় কাঠামোটা সবসময় যে কথাটা আপনার সাথে আগেও বলেছি, ইনক্লুসিভ একটা রাষ্ট্রীয় কাঠামো আমাদের এখানে শুধু রাজনীতিকদের শাসন চলছে। এই রাজনীতিকদের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের যত বিদ্যমান সংবিধানে যেটুকু সংস্কার আমরা করছি না কেন, এর মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জায়গা তৈরি হবে না, এটা একটু রিপেয়ার হবে মাত্র। ইনক্লুসিভ করতে হলে রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজ শক্তি যারা আছে তাদেরকে কাঠামোর ভিতরে ঢুকাতে হবে এবং তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরি হবে। আর নির্বাচনের প্রশ্নে যেটা বলছেন, আমি বারবার এই কথা বলতে চাই যে নির্বাচনকে বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এক ধরনের চক্রান্ত। কারণ নির্বাচন তো লাগবেই, সংস্কারের জন্য নির্বাচন লাগবে, সংস্কার যদি মৌলিক সংস্কারগুলো করতে যায় তার জন্য নির্বাচন লাগবে, ম্যান্ডেট লাগবে জনগণের, সেই ম্যান্ডেট পাওয়ার জন্য নির্বাচন লাগবে। সুতরাং এটা একটা মুখোমুখি দাঁড় করা মানে আমাদের সমাজে নেতিবাচক একটা প্রচারণা তৈরি হয় যে সংস্কার এগুলা জনগণ বুঝে না, জনগণের মনে মাত্রাও নাই। জনগণকে বুঝাবার জন্য, জনগণকে ভোটার থেকে নাগরিক বানানোর জন্য এগুলো দরকার। জনগণ 5 বছরে একবার ভোট দেওয়ার মধ্য দিয়ে তার সমস্ত দায়িত্ব শেষ, আর সারা 5 বছর পর্যন্ত আমি রাজনীতিবিদ, সবকিছুর মালিক আমি, এই ধারণা থেকে বের করে নিয়ে এসে ওই জনগণকে রাষ্ট্রের মালিক বানানোর চেষ্টাটা করা, জনগণকে রাষ্ট্রের মালিক বানাতে হবে। জি, আমি আর সময় দিতে পারছি না, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আপনাদের 3 জনকে ধন্যবাদ স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।